দুই বছর আগে। তাহলে চলুন 2 বছর আগে কি হয়েছিল তা জানা যাক। 2 বছর আগে আকাশ দেশ ছেড়ে চলে যায়। কারণটা হচ্ছে আমাদের গল্পের নায়িকার জন্য। কিছুই বুঝতেছেন না, তাই তো? তাহলে আপনারা যাতে বুঝতে পারেন সেই জন্য সহজ করে বলতেছি। আকাশ ওদের কোম্পানিতে ওর কেবিনে বসে কিছু কাজ করতেছে। তখনই আকাশ সিসিটিভিতে লক্ষ্য করে দুটো মেয়ে ওদের অফিসে ঢুকছে। ওদের মধ্যে দুজনের অনেক সুন্দর গুণবতী। আকাশ ওর কাছে কাজ করছে, তখনই ম্যানেজার আসে। স্যার, আপনার সাথে দুজন মেয়ে দেখা করতে এসেছে। পাঠিয়ে দাও ওদের। ম্যানেজার গিয়ে মেয়েগুলোকে পাঠিয়ে দেয়। মেয়েগুলো আকাশে অনুমতি নিয়ে কেবিনে ঢুকে এবং চেয়ারে বসে পড়ে। হ্যালো স্যার। হ্যালো, বলুন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। আমি ইরা, ইসলাম গ্রুপ কোম্পানির মালিক। আর উনি? আমি নীলা রহমান। তা আপনারা একে অপরের কি হন? ও আমার বান্ধবী। ও, আপনি পেছনের দিকে তাকিয়ে কথা বলছেন কেন? আমাদের দিকে তো একটু তাকান। আপনারা কি প্রজেক্ট নিয়ে কথা বলতে এসেছেন নাকি আমাকে দেখার জন্য? আকাশের কথায় ওরা দুজনেই লজ্জা পায়। আসলে আপনি ওইদিকে তাকিয়ে কথা বলছেন তো, সেই জন্য আমাদের সমস্যা হচ্ছে। তা আপনারা থাকেন কোথায়? আমরা লন্ডনে থাকি। এখানে এসেছি এই প্রজেক্টের ব্যাপারে। এটা ডিল হলেই আমরা আজকেই চলে যাব। এদিকে আকাশ মনে মনে ভাবতে থাকে, এদের ডিলটা যে করেই হোক একটু দেরিতে করতে হবে। কিছু বলছে না যে? আমি কাগজপত্রগুলো একটু চেক করে দেখব, তারপর না হয় আপনাদের ডিলটা দিব। ও শিওর, কোনো ব্যাপার না। তা কতদিন লাগতে পারে? 3 দিন। কি 3 দিন? বেশি দেরি হয়ে যাচ্ছে না? আসলে আমাদের তো ভার্সিটি আছে, ওখানে তো যেতে হবে। ঠিক আছে, আমি না হয় চেষ্টা করে দেখব। এবার আপনারা আসতে পারেন এবং আপনাদের সাথে যোগাযোগ করার জন্য কোনো নাম্বার অথবা ঠিকানা ম্যানেজারকে দিয়ে যাবেন। ঠিক আছে। ইরা ও নীলা দুজনেই রুম থেকে বেরিয়ে যায়। এদিকে আকাশ কাকে যেন ফোন করে। হ্যাঁ বস, বলেন। তোমাকে একটা ছবি পাঠিয়েছি। যত তাড়াতাড়ি সম্ভব এই মেয়েটির সব ডিটেলস আমার চাই। এই মেয়েটি কিন্তু বাংলাদেশের না, লন্ডনে থাকে। সেজন্য ওখানকার লোকগুলোকে কাজে লাগিয়ে ডিটেলস বের করবে। আর একটা কথা, এই কাজটা খুব সাবধানে করতে হবে। হয়ে যাবে, একদিন সময় দিন, সব কিছু বের করে আপনাকে পাঠিয়ে দেব। ওকে। এতক্ষণ তো অনেক কথাই শুনলেন। এবার না হয় আকাশ, ইরা আর নীলার পরিচয়টা বলি। প্রথমে গল্পের নায়িকাকে দিয়ে শুরু করি, কিন্তু কি করব, নায়িকার তো কোনো খোঁজ খবরই নেই, পেলামই না। আর নায়িকার বান্ধবীর, সেই জন্য নায়কের পরিচয়টা না হয় দিয়ে দিই। পরে যখন ওদের পরিচয় জানতে পারবো তা না হয় আপনাদের বলে দিব। আকাশ অনেক ধনী পরিবারের একমাত্র ছেলে, আর ওই একটা ছোট বোন আছে, ওর থেকে 2 বছরের ছোট। কিন্তু ওদের আচরণ দেখলে মনে হবে আকাশের থেকে ওর বোন বয়সে বড়। আকাশদের অনেক বড় ব্যবসা। বাংলাদেশের বাহিরে ওদের 20টা দেশে কোম্পানি আছে। ওই দেশেগুলোর ব্যবসা আকাশকেই দেখতে হয়। মাসে আকাশ 5 দিনও দেশে থাকতে পারে না, এমনও মাস আছে যেখানে আকাশকে কোনো না কোনো কাজে অন্য দেশগুলোতে থাকতে হয়। আজকে এই ডিলটার জন্য আকাশ আমেরিকা থেকে আসা। আকাশ ভেবেছিল কালকে আবার চলে যাবে, কিন্তু ইরাকে দেখার পর আকাশ কোনো একটা বাহানা দিয়ে ওদের এখানে আরও 3 দিনের জন্য রেখে দেয়। আর কেন রেখে দেয় তা আপনারা জানতে পারবেন। তবে এটাও জানতে পারবেন আকাশের বিজনেসম্যানের পেছনে আরও একটাও পরিচয় আছে, আর ওই পরিচয়টা অনেক ভয়ঙ্কর। এটা কি হলো? কোনটা? আকাশ চৌধুরী আমাদের দিকে একবার ফিরেও তাকালো না। তাতে কি হয়েছে? তাতে কি মানে? আমরা কি সুন্দরী না যে আমাদের দিকে তাকানো যাবে না? তাছাড়া ভার্সিটির এমন কোনো ছেলে নেই যে আমাদের দিকে তাকায় না, কিন্তু আমাদের ভয়ে কিছু বলতে পারে না। দেখ, এটা বাংলাদেশ, লন্ডন শহর না যে এখানে আমাদের ভয় পাবে ওরা। ঠিকই বলেছিস, আমাদের পাওয়ার শুধু লন্ডন পর্যন্ত, কিন্তু আমাদের সবার বস একে। ওনার তো পুরো 50টা দেশের বস। ঠিক বলছিস, আমরা তো আজ পর্যন্ত এটাই জানতে পারলাম না একে ছেলে না মেয়ে। যদি ছেলে হয়? ছেলে হলে আমি একটু ট্রাই করতাম, কিন্তু এখন তো এটাই শিওর না যে ওটা ছেলে না মেয়ে।
আমরা আমাদের ওপরের বসের সাথে আলোচনা করলেই হয়। মাথা খারাপ? আমরা 8 নাম্বার লেভেলে আছি। আমাদের আগে যারা আছে ওনাদের কি নিয়ে প্রশ্ন করব যে একে ছেলে না মেয়ে, তাই তো? আমি কি তাই বলেছি নাকি? দেখ, আমরা এখানে ডিলের জন্য এসেছি, পুরো 300 কোটি টাকা। এটা ফাইনাল হয়ে গেলে আমরা চলে যাব। ভালো কথা। আঙ্কেলকে বলেছিস? না, আমি আমার আব্বুকে বলতেছি, তুই ও আঙ্কেলকে বলে দে। এদিকে ইরা ও নীলা একটা হোটেলে গিয়ে ওঠে। এদের কথা শুনেই আপনাদের মনে হয় আসলে এরা যেমন বান্ধবী, তেমনি ওদের বাবারাও একজন আরেকজনের বন্ধু, সাথে বিজনেস পার্টনার। ওরা ওদের আব্বুদের সাথেই কথা বলে একটু রেস্ট নেয়। এদিকে আকাশের ফোনে একটা কল আসে। হ্যাঁ বলো। একটা প্রশ্ন ছিল। প্রশ্ন থাকলে কর। তোর অনুমতি তো নেওয়া দরকার। কি বলছিস এগুলো তুই? আমার সাথে কথা বলতে অনুমতি লাগে নাকি? একটু সমস্যা হয়ে গেছে, এখন একটু আমাদের সিক্রেট আস্তানায় আসতে হবে। ঠিক আছে, আমি আসতেছি। আকাশ ওর অফিস থেকে সিক্রেট আস্তায় যায়। ওখানে শাকিল আর অন্তর ছিল। শাকিল আর অন্তর হচ্ছে আকাশের প্রাণের বন্ধু। ওরা একে অপরের জন্য জীবন দিতে এবং নিতেও জানে। দোস্ত, আমার এই মাসে কালেকশন 500 কোটি টাকা। এখন এই টাকাগুলো কি করব? আগে যেমনভাবে খরচ করতাম এখনও তেমনভাবেই খরচ করবি। এর আগে বল, আমাদের লোকজনকে টাকা দেওয়া হয়েছে তো? হ্যাঁ, সব কিছু ক্লিয়ার। তাহলে 400 কোটি টাকা আমাদের যতগুলো এতিমখানা আছে সবগুলোতে বন্টন করে দে। আর 100 কোটির মধ্যে তুই 50 রাখ, অন্তরকে 50 দিয়ে দে। আমাদেরকে টাকার অভাব পড়েছে যে এই টাকা খরচ করব? আমাদের টাকা খরচ করে শেষ করতে পারবো না। তাই তো আমাদের অ্যাকাউন্টে যে টাকা আছে ওই টাকা থেকে প্রতিদিন 50 লক্ষ করে শেষ করলেও এই অ্যাকাউন্টটা শেষ হবে না। তাহলে যা করার কর। তোদের একটা কথা বলার ছিল। কি কথা? আজকে অফিসে একটা মেয়ে এসেছিল। এরপর সব কথা আকাশ ওদের সাথে শেয়ার করে। অফিসে কি হয়েছিল তা তো আপনারা জানেনই, সেই জন্য দ্বিতীয়বার আর বললাম না। ওখানে সব কাজ মিটিয়ে আকাশ বাসায় চলে আসে। আজকের ঘটনা আকাশ ওর বাবা মায়ের সাথে শেয়ার করে, সাথে ওর ছোট্ট বোন ইরার সাথেও। আকাশের কথা শুনে সবাই অনেক খুশি, কিন্তু ওনারা ভালো করেই জানে আকাশের দ্বারা প্রেম হবে না, কেননা আকাশ বাড়ি থেকে বেশি প্লেনের সময় কাটায়। এই দিকে আকাশ ওদের ফাইল দেখতে থাকে, কেননা প্রজেক্টটা অনেক বড়, সেই জন্য সব কিছু দেখে শুনেই আকাশ সাইন করে দেয়। পরের দিন সকালে আকাশ অফিসে না গিয়ে ড্রাইভারকে দিয়ে ফাইল পাঠিয়ে দেয় ম্যানেজারের কাছে। ম্যানেজারও ইরা আর নীলার সাথে কন্ট্যাক্ট করে ফাইল ওদের পৌঁছে দেয়। ওরা ম্যানেজারকে ধন্যবাদ দিয়ে রাতের ফ্লাইটে লন্ডনে রওনা দেয়। ম্যানেজার আকাশকে ফোন করে বলে ইরাদের চলে যাওয়ার ব্যাপারে। এদিকে আকাশ বলে, যাও ইরা, তোমার শহরে আমি অতি শীঘ্রই তোমার কাছে আসবো। এদিকে আকাশ শাকিল আর অন্তরকে ফোন করে বলে অতি প্রয়োজন ছাড়া যেন আকাশের সাথে ওরা কন্ট্যাক্ট না করে। পরের দিন আকাশ ওর ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে। আকাশকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার জন্য ঈশাও এসেছে। আকাশ ঈশার সাথে কথা বলে এয়ারপোর্টে ঢুকে পড়ে। সব কিছু ঠিক করে আকাশ ওর প্রাইভেট প্লেনে গিয়ে বসে। পাইলট প্লেন ওড়াতে থাকে। 8 ঘন্টার পর আকাশ এয়ারপোর্ট থেকে বের হয়ে ওর বাংলোতে চলে যায়, ওখানেই রেস্ট নেয়। এই বাংলো সম্পর্কে আমি সিজন 1-এ ধারণা দিয়েছি, সেই জন্য আর দিলাম না। পরের দিন সকালে আকাশ নামকরা একটি ভার্সিটিতে যায় ছদ্মবেশে। ওখানে আকাশ অ্যাডমিশন নেয়। যদিও আকাশের পড়াশোনা শেষ, কিন্তু একটা মিশন আর নিজের লাভারের মন জয় করার জন্য এখানে আসা। এখানে আকাশের পরিচয় শুধুমাত্র ভার্সিটির প্রফেসর ছাড়া আর কেউ জানে না, এবং কি আকাশ ওনাকে বারণ করে দিয়েছে যাতে কাউকে আকাশের পরিচয় না দেয়। ওই দিন প্রফেসরের সাথে কথা বলে আকাশ ওর বাংলোতে চলে আসে। ওই বাংলোতে অনেক সিকিউরিটি দেওয়া আছে। এই বাংলোর ভেতরে মোট 30 জন সিকিউরিটি কাজ করে আর 5 জন সেফ কাজ করে। আকাশ ওই দিন রেস্ট নেয়। পরের দিন সকালে আকাশ যখন ওর রুম থেকে বাহির হয় তখন ওর বডিগার্ড কেউ তো আকাশকে চিনতেই পারছে না, সেই জন্য বডিগার্ড আকাশকে দাঁড় করায়। এই যে, আপনি কে? ভিতরে কিভাবে ঢুকলেন?
আকাশ ওদের কথা শুনছে আর হাসছে, কেননা যখন ওর বডিগার্ডরাই ওকে চিনতে পারেনি তখন ভার্সিটির ছেলে মেয়ে কী করে চিনবে। এই তাড়াতাড়ি বল কে তুই, নয়তো এক্ষুনি মেরে ফেলবো। এবার চুপ না থেকে বল, আমি তোদের স্যার আকাশ। ফাজলামি পেয়েছিস তুই? কি করে আমাদের স্যার হতে পারিস? সত্যি আমি তোদের স্যার। আপনি যদি আমাদের স্যার হন তাহলে আপনার পোশাকে এই অবস্থা কেন? তোমরা জানো না, আমি ছাড়া বাড়ির ভেতরে যদি অন্য কেউ প্রবেশ করে তাহলে সে 5 মিনিটের মধ্যে মারা যাবে। যদি আমি তোমাদের স্যার না হই তাহলে তো এতক্ষণে আমি মারা যেতাম। এই কথা বলাতে ওরা সবাই অবাক হয়ে একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে আছে। তাই তো, উনি যদি আমাদের স্যার না হতো তাহলে তো বাসার ভিতর ঢুকতেই পারতো না। কিন্তু স্যার আপনার এই অবস্থা কেন? ওটা তোমাদের না জানলেও চলবে। স্যার আমরা কি আপনার সাথে আসবো? না, আসতে হবে না, শুধু আমাকে ফলো করবে। যতক্ষণ না পর্যন্ত আমি ইশারায় কোনো কিছু না বলবো ততক্ষণ পর্যন্ত তোমরা আমাকে সাহায্য করার তো দূরের কথা, আমার কাছেও আসবে না। আশা করি বুঝতে পেরেছো? জি স্যার, আমরা দূর থেকে আপনার খেয়াল রাখবো। স্যার গাড়িতে ওঠেন। না, গাড়িতে করে যাব না, আমার জন্য ট্যাক্সি ডেকে নিয়ে আসো। কিন্তু ট্যাক্সিতে করে গেলে আপনার জীবনে ঝুঁকি হতে পারে। ওটা আমি দেখে নিব। কিন্তু স্যার আপনার যদি কিছু একটা হয়ে যায় তাহলে আমরা বড় স্যারকে কী জবাব দিব? আমি কি হেঁটেই চলে যাব নাকি ট্যাক্সি ডেকে আনবে? এক্ষুনি যাচ্ছি স্যার। বডিগার্ড গিয়ে 1 মিনিটের মধ্যে একটা ট্যাক্সি ডেকে আনলো। আকাশ ওই ট্যাক্সিতে উঠে পড়লো এবং আকাশের বডিগার্ডগুলো আকাশকে ফলো করতে করতে আসতেছে। 20 মিনিট পর আকাশ একটা ভার্সিটির সামনে এসে নামলো। তা দেখে ওই ভার্সিটিতে থাকা যারাই আকাশকে দেখছে তারাই অবাক হচ্ছে, কেননা এই যুগেই এমন আদিকালের মানুষ আছে বলে তো ওদের জানা নেই। কেননা না আকাশ একটা ঢিলেঢালা প্যান্ট শার্ট, চুলগুলো তেল দিয়ে আঁচড়ানো এবং একটা সিম্পল স্যান্ডেল। এখানে যারা পড়ে তারা সবাই শিল্পপতি, বিজনেসম্যান এবং সবার বাবা মা হয়তো নয়তো ভাই কোটিপতি। কিন্তু এমন একটা ছেলে কি করে এই ভার্সিটির খরচ বহন করবে? কথা আকাশের শোনার কোনো ইচ্ছে নেই। আকাশ যার জন্য এসেছে শুধু তার মন জয় করতে পারলেই হবে, কিন্তু যার জন্য আসা তাকেই তো দেখতে পাচ্ছি না। সেই জন্য আকাশ চারদিকে চোখ কুলাচ্ছে, তখনই কিন্তু কোথাও ইরাকে দেখতে পাচ্ছে না। এটাই সত্যি, আকাশের এখানে আসার একমাত্র কারণই হচ্ছে ইরার মন জয় করে ওকে নিয়ে দেশে ফিরে সংসার করা। এখন হয়তো আপনারা ভাবছেন ইরার বাবা একজন বিজনেস, ইরার এত কোটি টাকা থাকতে আকাশের মতো একটা বোকা ছেলে তার সাথে আনস্মার্ট ছেলেকে কি ইরা ভালোবাসবে? অনেকের মনে প্রশ্নটা থাকতেই পারে, সেই জন্য গল্পের সাথে থাকুন, আস্তে আস্তে সব জানতে পারবেন। আকাশ এইদিকে ওদিকে তাকানো দেখে কয়েকটা ছেলে আকাশকে ডাক দেয়। এদিকে আয়। আমাকে বলছেন? হ্যাঁ, তুই ছাড়া আশেপাশে কেউ কি আছে? কি জন্য ডেকেছেন? এত তারা কিসের? দাঁড়া, এখানে দেখে তো মনে হচ্ছে নতুন। জি, গতকালই ভর্তি হয়েছি। ভালো করেছো, তুমি যেহেতু নতুন সেই জন্য আমাদের একটা কাজ করে দিতে হবে। কি কাজ? এই যে গেট দিয়ে প্রথম আসবে তোকে গিয়ে ওকে প্রপোজ করতে হবে। আমি এসব পারবো না করতে। সিনিয়রদের সাথে বেয়াদবি করলে ভার্সিটিতে থাকতে পারবি না। দেখুন, আপনাদের কিন্তু এটা ঠিক হচ্ছে না। ছেলেগুলো আকাশের থেকে ওর ব্যাগ রেখে দেয় এবং দাঁড় করায়। দেখ, 5 মিনিটে এখানে দুটো মেয়ে আসবে, তোকে গিয়ে ওই মেয়েকে প্রপোজ করতে হবে, তাহলে শেষ। আকাশ কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে। এই তো গুড বয়, এই তো চলে এসেছে, যাও গিয়ে প্রপোজ করো। ওদের কথা শুনে আকাশ পাশে তাকায় আর দেখে ইরা আর নীলা ওরা দুজন গাড়ি থেকে নামছে। আকাশ তো এক পলকে ওদের দিকে তাকিয়ে আছে, কেননা মেয়েটি আর অন্য কেউ না, সে হচ্ছে ইরা, যাকে আকাশ প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছে। ওই আপুটা আমাকে মারবে না তো? আরে না, মারবে কেন, যাও তাড়াতাড়ি। ওদের কথা মতো আকাশ গিয়ে ইরাকে প্রপোজ করে। আই লাভ ইউ। এমন কথা শুনে ইরা পেছনে তাকায়, আকাশকে আগে ভালো করে দেখতে থাকে। প্লিজ আপু, আমাকে মারবেন না। ওই ভাইয়াগুলো আমাকে পাঠিয়েছে আপনাকে আই লাভ ইউ বলার জন্য। ইরা এখনো চুপ করে আছে। কি ওদের সাহস কি করে হয় এমন সহজ সরল ছেলেদের নিয়ে মজা করার? দাঁড়া, ওরা যখন পাঠিয়েছে তখন আমি এর প্রপোজ গ্রহণ করিনি। কি বলছিস এইগুলো? তুই এমন একটা ছেলেকে ভালোবাসবি?
দেখ না কি হয়। এরপর ইরা আকাশের দিকে ফুলটা নিয়ে ওকে জড়িয়ে ধরে। এটা দেখে ভার্সিটির সবাই অবাক, সাথে ছেলেগুলোও তার চেয়ে বেশি অবাক হয়েছে নীলা ইরার এমন কাণ্ড দেখে। কি বলছিস সেগুলো? পরে তো তোকে নিয়ে ওরা হাসাহাসি করবে। তুই চুপ থাক। এবার বলো, কারা তোমাকে পাঠিয়েছে আমাকে এসব কথা বলার জন্য? আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। ওই যে লাল শার্ট পরা ছেলেটা এবং ওনার পাশের ছেলেগুলো। তুমি দাঁড়াও, আমি এখনই আসছি। আকাশকে দাঁড় করিয়ে ইরা ওই ছেলেগুলোর কাছে যায়। ইরা ওদের কাছে আসতেই ছেলেগুলো প্রচণ্ড ভয় পেয়ে ইরার পায়ের ওপর এসে পড়ে থাকে। ম্যাডাম আমাদের মাফ করে দিন, আর কখনো এমনটা হবে না। ইরা এখনো চুপ করে দাঁড়িয়ে আছে। তোরা কি ভেবেছিস তোরা এরকম র্যাগিং করবি ছেলেদের সাথে? আর আমিও ছেলেদের মেরে মেরে হাসপাতালে ভর্তি করব, তাই তো? প্লিজ ম্যাডাম, এবারের মতো মাফ করে দিন, আর কখনো এমনটা হবে না। আর যেন তোদের ভার্সিটির সীমানায় না দেখি। ঠিক আছে ম্যাডাম। ছেলেগুলো ওখান থেকে চলে যায়। এরপর ইরা আবারও আকাশের সামনে আসে। নীলা, চল ওই দিকটায় গিয়ে বসি। হ্যাঁ চল। সাথে ওদের বান্ধবীরাও। আমি কি চলে যাব? চলে যাবে না তো কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আমরা কি করি? থাক না নীলা, ও আমাদের সাথে আসুক। নীলা ও ওদের বান্ধবীরা একটু ব্লু খুঁজকে তাকালো, কেননা ইরা এর আগে কোনো ছেলের সাথে এমনভাবে কথা বলেনি। আকাশও ওদের পিছু পিছু যায়। ওরা সবাই মিলে কৃষ্ণচূড়া গাছের নিচে বসে। এই কৃষ্ণচূড়া গাছটায় ফুল ফোটার গাছটা অনেক সুন্দর লাগছে। এই ছেলে, তোমার নাম কি? আমার নাম আকাশ। শুধু আকাশ? পারভেজ হোসেন, এখানে থাকো কোথায়? একটা হোটেলে উঠেছি। তোমার পোশাকের এমন অবস্থা কেন? ভালো কোনো পোশাক নেই? এর চেয়ে ভালো পোশাক আর নেই আমার। ঠিক আছে, তোর নাম্বারটা দিয়ে যা আমাকে। আর এখন হোটেলে যা। এখন এখানে অনেক বড় বড় লোক আসবে। তোকে দেখলে ওদের কাছে খারাপ লাগবে, হয়তো তোকে মেরেও ফেলতে পারে। আমাকে কেন মারবে? আমি কি করেছি? সেই জন্যই তো বলেছি এখন যা, কাল আসলে কথা হবে। এখন নাম্বার বল। 0187142 আমার নাম্বার। ঠিক তো? এটা তোর নাম্বার? মোবাইলটা বাহির কর। এই রে, মোবাইল তো বের করলে ধরা পড়ে যাব। সত্যি বলছি, এটা আমার নাম্বার। ফোন দিয়ে দেখেন। ইরা ফোন দিলে আকাশের পকেটে ফোন বাজতে থাকে। ঠিক আছে, এখন যা, কাল চলে আসবি। ঠিক আছে ম্যাডাম। ওই, আমায় ম্যাডাম ডাকবি না, ইরা বলে ডাকবি। ঠিক আছে। এদিকে কয়েকটা গাড়ি ভার্সিটিতে ঢুকলো। ইরার কথায় আকাশ তাড়াতাড়ি করে ওখান থেকে যাওয়ার পথেই। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? এদিকে কয়েকটা গাড়ি ভার্সিটিতে ঢুকলো। ইরার কথায় আকাশ তাড়াতাড়ি করে ওখান থেকে যাওয়ার পথেই একজনের সাথে ধাক্কা খায়। সাথে সাথে ওই লোকটা পড়ে যায়। তা দেখে ইরা দৌড়ে আসে। এই লোকটাকে মাটি থেকে ওঠানোর জন্য ওনার পেছনে লোকগুলো দৌড়ে এসে ওনাকে ওঠায়। বস, আপনার লাগেনি তো? আমি ঠিক আছি, কিন্তু পড়লাম কি করে? বস, আপনি এই ছেলেটার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছেন। কি এত বড় সাহস ওর! আজকে তো আমি বন্দুক বের করে আকাশের মাথায় ঠেকিয়ে। তখনই ইরা আর নীলা বলে উঠল, বস, ছেলেটা না দেখেই আপনাকে ধাক্কা দিয়ে দিয়েছে, প্লিজ ওকে মাফ করে দিন। এই কাজের মাপ নেই। প্লিজ বস, ওকে এবারের মতো ছেড়ে দিন। আসিফ খান কিছুক্ষণ চুপ করে থাকলো। ঠিক আছে, তোমরা যখন বলছো তখন ওকে ছেড়ে দিলাম, কিন্তু পরের বার যদি এরকম কোনো ভুল হয় তাহলে আমার হাত থেকে ওকে কেউ বাঁচাতে পারবে না। আমি আসিফ খান, একের লোক। আপনি কত নাম্বার পজিশনে আছেন? এই কথা শুনে আসিফ খান তো কেন না একের লোকেদের যে পজিশনে আছে এটা তো ছেলেটি কি করে জানলো? তুই কে? এই কথাটা তুই কি করে জানলি? কোন কথাটা বস? ও কিছু না, এই ছেলেটাকে চলে যেতে বলো। তুমি এখন যাও, আমি তোমার সাথে পরে কথা বলবো। আকাশ ওখান থেকে একটা মুচকি হাসি দিয়ে চলে এলো। আকাশ চলে যাওয়ার পর
আসিফ খান ভার্সিটিতে এখন কথা বলে চলে গেল। আপনারা এর আগেও অনেকে মাফিয়া নিয়েই গল্প পড়েছেন। এই গল্পগুলোতে প্রত্যেকটা গল্পের কাহিনী একরকম, কেননা এই গল্পগুলো পড়লে বোঝাই মুশকিল যে কে কার লেখা কপি করে গল্প তৈরি করছে। কিন্তু আমার গল্পটা অন্য, সবার মতো না যে নায়িকা থাপ্পড় খাবে, অনেক অপমানিত হবে, ক্লাসে লাস্ট বেঞ্চে বসে অপমানিত হবে। সত্যি এরকম গল্প, একরকম ডায়লগ কার পড়তে ভালো লাগে বলুন? সেই জন্য আমি মাফিয়ার মধ্যে একদম ভিন্ন ধরনের একটা গল্প লিখলাম, যার জন্য মাফিয়া গল্প থেকে আলাদা। তবে সেই জন্য বুঝতে একটু সমস্যা হবে, তবে আস্তে আস্তে বুঝে যাবেন। এদিকে আকাশ ওর বাসায় গিয়ে ভাবতে থাকে, এদের এত পাওয়ার দিল কিভাবে, এই নিয়ে ভাবতে হবে। সেই জন্য আকাশ ফোন করে কাকে যেন কিছু বলে রেখে দিয়ে ঘুমিয়ে পড়ে। তখন আবার কেউ ফোন করে আকাশের ফোনে। হ্যালো, কে বলছেন? আমি ইরা বলছি। কোন ইরা? এ কথা বলাতেই ইরা একটা ধমক দেয়। ধমক কেন দিচ্ছেন? সুন্দর করে পরিচয়টা বললেই তো হয়। কলেজে যাকে সবার সামনে প্রপোজ করেছিলে? ও, মনে পড়েছে। কি জন্য ফোন করেছেন? তোমার সাথে প্রেম করার জন্য। মানে? কাল কলেজ না গিয়ে একটা ঠিকানা দেব, ওই ঠিকানায় সোজা চলে আসবে। আমি আসবো না। এই, তোকে আসতে বলছি, আসবি, এত কথা কিসের? আচ্ছা ঠিক আছে, আসবো, কিন্তু আমি এখন ঘুমাবো। আমি তোকে ঘুমাতে বলছি। অনেক রাত হয়েছে তো সেই জন্য। ঠিক আছে, ঘুমা, সকালে যেন তোকে এই ঠিকানায় পাই। এরপর ওদের কথা শেষ হয়ে যায়। এদিকে আকাশ ভাবতে থাকে, এরা কি সত্যি ওকে ভালোবাসে নাকি ওর সাথে টাইম পাস করছে। এমনটা তো হতে পারে, কেননা আমার মতো একটা বোকা ছেলেকে ও কিভাবে ভালোবাসবে, তাও আমার সম্পর্কে না জেনে। আমাকে চেনে না, আমাকে আগে কখনো দেখেছে, তাহলে কি করে আমাকে প্রথম প্রপোজ অ্যাকসেপ্ট করে নিত? কোথায় কোনো রহস্য নেই তো? এইসব আকাশ ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ রেডি হয়ে একটা পার্কে দেখা করে। ইরা আজকে শাড়ি পরে এসেছে। শাড়িতে এতটাই সুন্দর লেগেছিল যে আকাশ ইরার দিকে হাঁ করে তাকিয়ে আছে। এমন হাঁ করে কি দেখছো? তোমাকে। কি? না মানে কিছু না। ওই দিন ইরা আকাশকে নিয়ে একটা শপিং মলে যায়। ওখানে গিয়ে আকাশকে কয়েকটা শার্ট প্যান্ট কিনেও দেয়। এগুলো কার জন্য? আমার জন্য। কি, তুমি এইগুলো পরবে? আরে গাধা, এই তো তোমার জন্য। আমার জন্য কেন? তুমি যে পুরনো শার্ট প্যান্ট পরে আসো, এতে আমার বান্ধবীরা অনেক কিছু বলে, সেই জন্য কাল ভার্সিটিতে আসতে এইগুলো পরে আসবে। ঠিক আছে। ওই দিন ওরা শপিং করে বাড়ির দিকে রওনা দেয়। তখন আকাশের কল আসে। আকাশ সরাসরি বাসায় না গিয়ে ওখানে চলে যায়। অন্যদিকে লন্ডনের টপ 10 মাফিয়ার বস আর ওদের কিছু বডিগার্ডদের নিয়েই একটা মিটিং ডাকা হয়েছে, সাথে করে বিভিন্ন দেশের মাফিয়াদের, যারা একের হয়ে কাজ করে। এই মিটিংটা এতটাই গুরুত্বপূর্ণ যে যার কারণে এই মিটিংটা একটা নির্জন দ্বীপে রাখা হয়েছে। এই দ্বীপটা চারিদিক দিয়ে ইলেকট্রিক তার দিয়ে ভরা। কেউ ইচ্ছে করলেও মেন গেট ছাড়া অন্য কোনো দিক দিয়ে আসতে পারবে না। এর তারগুলো এতটাই মজবুত যে একে কাটাও যাবে না, এমনকি এই তারকে ব্লাস্ট করে কিছু করা যাবে না। একে একে সবাই ওখানে উপস্থিত বসে আছে। সবার মনে শুধু একটাই চিন্তা, একে আজ সবাইকে কেন একসাথে ডেকেছে, আর কেন ইভা ডেকেছে। উনি না কখনো কারোর সামনে আসে না, ওনার বন্ধু ছাড়া। ওনাকে কেউ দেখেছে, তাহলে উনি নিজে থেকে আজকে আমাদের সাথে দেখা করতে আসবে। এই নিয়ে সবার মনে চিন্তা। কাজ সময় নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, কেননা সবাই জানে একে যখন আসবে ওটাই সঠিক সময়। সেজন্য সবাই চুপ করে আছে। একটু পরেই একের 2 বন্ধু আসলো। ওখানে থাকা সবাই দাঁড়িয়ে সালাম দিয়ে বসে পড়ে। তখন একে বন্ধু বলতে শুরু করলো, একে এখন আপনাদের সামনে আসতে পারবে না, কেননা ও একটা কাজে বাইরে গিয়েছে। এখন আপনাদের যে জন্য এখানে ডাকা হয়েছে তাই নিয়ে কথা বলি। ওখানে থাকা সবাই সম্মতি জানালো।
তাহলে শুরু করা যাক আজকের এই মিটিং কেন ডাকা হয়েছে। আপনাদের মধ্যে অনেকে আছে যাদের মধ্যে কয়েকজন আপনাদের ক্ষমতার অপব্যবহার করছে। এই কথাগুলো শুনে অনেকে নিশ্চুপ, কেননা কারো কোনো বলার সাহস নেই। সেজন্য আপনাদের একে এই কথা বলার জন্য ডেকেছে, সামান্য কারণে কাউকে মেরে ফেলার হুমকি যেন না শুনে। আপনারা বড় মাফিয়া হতে পারেন, তাই বলে কেউ আপনাদের সাথে বাড়ি থেকে বা আপনাদের কিছু বললে তাকে যে মেরে ফেলতে হবে তা তো কোনো কারণ নেই। সেজন্য আবারও বলে দিচ্ছি, সামান্য কারণে কারো উপর যেন জুলুম করতে না দেখি। আর একটা কথা, আপনাদের ছেলেপুলে ভার্সিটি কলেজ গিয়ে মেয়েদের ইফটিজিং করে, কিন্তু ভয়ে কেউ কিছু বলে না, এমনটা যেন না হয়। ওখানে থাকা সবাই চুপ করে কথাগুলো শুনতে থাকে। একের বন্ধু আবারও বলতে থাকে, নেক্সট টাইম যদি এমন কোনো কথা শুনি তাহলে যার এরিয়ায় এমনটা হবে ওই এরিয়ার মাফিয়া যে থাকবে সে কিন্তু বাঁচতে পারবে না। সর্বশেষে যে কথাটা বলতে ভুলে গেছি, একে কিন্তু আপনাদের মধ্যে সাধারণভাবে চলাচল করে, কিন্তু আপনারা ওনাকে না চেনার কারণে অনেক সময় অনেক কিছু করে বসেন। উনি এইগুলো নোট করে রাখেন, পরবর্তীতে কিন্তু আর এমনটা হবে না, কথাটা মনে রাখবেন। আশা করি সবাই এগুলো মনে রাখবেন। আজকের মিটিং এখানেই শেষ, যদি কারো কিছু বলার থাকে তাহলে বলতে পারেন। তখন ওদের মধ্যে আসিফ খান দাঁড়িয়ে যায়। আমার কিছু বলার আছে। যা বলার তাড়াতাড়ি বলেন। যদি এরকম লোকজনকে ছেড়ে দেই তাহলে তো ওরা আমাদের ভয় পাবে না। তা নিয়ে আপনাদের ভাবতে হবে না, যেটুকু একে বলতে বলেছিল ওইটুকু বলেছি, সেজন্য এই অনুযায়ী কাজ করেন। আর যদি কারো কিছু বলার থাকে তাহলে বলুন তাড়াতাড়ি। কারো কিছু বলার না থাকার সবাই হেলিকপ্টার নিয়ে যে যার দেশের দিকে রওনা হয়। রাতে আকাশ প্যাকেটগুলো ডয়ারে রেখে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ইরার দেওয়া প্যান্ট শার্ট পরে তৈরি হয়ে নেয় এবং বাড়ির থেকে বের হয়, ভার্সিটিতে চলে আসে। ভার্সিটিতে এসে দেখে নীলা অথবা ইরা কেউ নেই। সেই জন্য আকাশ ভার্সিটি থেকে বের হতে যাবে, তখনই রকির সাথে ধাক্কা খায়। রকির সাথে ধাক্কা খেলে রকি আকাশকে মারতে আসে, কিন্তু কিছুই বলে না। শালার ফকিন্নি, তোর সাহস কি করে হয় আমাকে ধাক্কা দেওয়ার? দেখুন, আমি তো ইচ্ছে করে দেইনি। রকির সাথে থাকা ছেলেগুলো, রকি দাঁড়িয়ে দেখছিস কি, ওকে এখানে কয়েকটা দিয়ে দে। দেরি কেন করছিস, দিয়ে দে। ওরা সবাই মিলে আকাশকে কিছুক্ষণ মারে। আকাশ ওদের কিছু না বলে মার খেতে থাকে। সাথে ভার্সিটির সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে, কারো কিছু বলার সাহস নেই। রকি এখানকার মিনিস্টারের ছেলে। ওরা আকাশকে মেরে ভার্সিটির রুমের ভেতরে চলে যায়। একটু পর ইরা এসে দেখে আকাশের এই অবস্থা, সেজন্য আকাশকে জড়িয়ে ধরে জানতে চাইছে, কে মেরেছে তোমাকে? কেউ মারেনি। সত্যি করে বলো। আমি মেরেছি ওকে। কে রে তুই? আমি হলাম রকি মিনিস্টারের ছেলে। হ্যাঁ, তাতে কি হয়েছে? তুই কে রে? আগে তো কখনো দেখিনি এই ভার্সিটিতে। তুই কে? তোকে তো আমরাও আগে কখনো দেখিনি। আমি এতদিন দেশের বাইরে ছিলাম, সেই জন্য। সে যাই থাকুক না কেন, ওকে কেন মারলেন? তোর মতো একটা মেয়েকে আমি কোনো কৈফিয়ত দিব? থার্ড ক্লাস মেয়ে কোথাকার। ইরাকে থার্ড ক্লাসের মেয়ে বলাতে আকাশ আর চুপ থাকতে পারল না। তার সাহস কি করে হয় ইরাকে থার্ড ক্লাস মেয়ে বলার? কথাটা বলে কষিয়ে একটা ঘুষি মারে রকির গালে। ঘুষি খেয়ে রকির গাল ফেটে রক্ত বের হচ্ছে। তা দেখে ভার্সিটির সবাই তো অবাক। সবচেয়ে বেশি অবাক হয় ইরা, কেননা আকাশকে যখন মারল তখন চুপচাপ মার খেতে লাগলো, কিন্তু যখন ইরাকে বলল তখনই আকাশ মারল। তোর সাহস কি করে আমার গায়ে হাত তোলা? এই তোরা দাঁড়িয়ে না থেকে ওকে মার। রকির ছেলেগুলো আকাশকে মারতে গেলে তখনই ভার্সিটিতে কয়েকটা গাড়ি আসে, কেননা গাড়িগুলো একের লোকের গাড়ি। ওই গাড়ি থেকে আসিফ খান নামে। দেখো না স্যার, এই ছেলেটি শুধু শুধু আকাশকে মারছে। এইটা তো ওই ছেলেটা, তাই না? হ্যাঁ। এই ছেলেটা কে? আমি মিনিস্টারের ছেলে। আপনি যেই হন না কেন এখান থেকে সরুন। ওকে তো আমি আজ মেরেই ফেলবো। সে যাই হোক না কেন, ইরা যখন ওই ছেলেটাকে বাঁচাতে বলছে আমি তখন এই ছেলেটাকে বাঁচাবো। আপনি কিন্তু আমার আব্বুকে চিনেন না। তোর বাপ যেই হোক না কেন আমি দেখে নেব, তুই এখান থেকে যা।
আসিফ খানের কথায় রকি ওখান থেকে চলে যায়। তখনই বাকি সবাই চলে যায় আর ইরা আকাশকে নিয়ে হসপিটালে নিয়ে আসে। আকাশের ট্রিটমেন্ট শেষ হলে আকাশকে নিয়ে গাড়িতে বসে। ওরা তোমাকে মেরেছে কেন? আমি গেট দিয়েই আসছিলাম, তখন ওই ছেলেটার সাথে ধাক্কা খেয়েছিলাম, সেজন্য আমাকে মারছে। তখন তুমি মারলে না কেন? আমি কি করে এতগুলো ছেলের সাথে পেরে উঠব? তাহলে তখন মারতে গেলে কেন? তোমাকে বাজে কথা বলেছে সেজন্য। ও ও যখন নিজে মার খেয়েছো তখন মনে হয়েছিল ওরা অনেক ছিল, আর আমার সময় কম মনে হয়েছিল। মানে? থাক, মানে করতে হবে না। তোমাকে এখন আমার বাসায় নিয়ে যাব। ওখানে একটু সুস্থ হলে তারপর তুমি বাসায় চলে যেও। তোমার আব্বু যদি আমাকে কিছু বলে? আরে ওই নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি আমার সাথে থাকবে এই কয়েকটা দিন। আমি না হয় তোমার সেবা যত্ন করব। ইরার কথায় আকাশ কোনো কথাই না বলে চুপ করে থাকলো। একটু পর গাড়ি অনেক বিশাল একটা বাড়ির ভেতরে ঢুকলো। বাড়ির চারপাশে অনেক সিকিউরিটি দাঁড়িয়ে আছে। এখানে এত লোক কেন? এরা তো আব্বুর সিকিউরিটি। তোমার এত সিকিউরিটি দরকার? যেখানে তুমি আছো সেখানে সিকিউরিটি দিয়ে কি করব? তাছাড়া একের লোকরা তো আছে আমাদের সাহায্য করার জন্য। তোমরা কখনো জানো যে একে ছেলে নাকি মেয়ে? কথাটা ঠিকই বলছো, একে আসলে ছেলে না মেয়ে এটাই আজ পর্যন্ত আমরা জানি না। এই কথা শুনে আকাশ একটু জোরেই হেসে ওঠে। তা ইরার আব্বু শুনে ফেলে। ইরা, এই ছেলেটি হাসছে কেন? আব্বু হাসছে এর কারণ একে ছেলে না মেয়ে আমরা জানি না, এটা শুনেই হাসছে। আর কে সম্পর্কে জেনে এই ছেলে কি করবে? আর কে এই ছেলে? আব্বু ওর নাম আকাশ। তোর সাথে এই ছেলেটির কি সম্পর্ক? আব্বু আমি ওকে ভালোবাসি। কথাটা শুনে ইরার আব্বু কি বলবে বুঝতে পারছে না। আচ্ছা, একে দেখে মনে হয় এই ছেলেটিকে কেউ মেরেছে। ওকে রুমে নিয়ে যা, বাকি কথা এই ছেলেটি সুস্থ হলে করব। ঠিক আছে আব্বু, আমি ওকে রুমে নিয়ে যাচ্ছি। আকাশ চলো রুমে, আগে তুমি সুস্থ হও। আকাশকে একটা রুমে নিয়ে গেল। তুমি রেস্ট নাও, আমি ফ্রেশ হয়ে আসি। কিছুক্ষণ থাকো না আরো। এখন কোনো দুষ্টুমি হবে না, তোমার শরীর খারাপ, আগে রেস্ট নাও। আমার মোবাইলটা দিয়ে যাও। ইরা ওর ব্যাগ থেকে ফোন বের করে আকাশের হাতে দেয়। এই নাও ফোন। কি এমন পুরাতন ফোন ব্যবহার করো? আমি কাল তোমার জন্য একটা দামি ফোন নিয়ে আসবো। লাগবে না, আমার এই ফোনটাই ভালো। কোনো কথা না বলে ঘুমাও। এদিকে ইরা রুম থেকে বেরিয়ে যায়। আকাশ ফোন বের করে কাউকে কল দেয়। বল তোর কি খবর? তোকে মারছে কে? তুই কি করে জানলি আমাকে যে কেউ মেরেছে? তুই কি ভুলে গেলি? কিছু বলি নাই। এখন আমি ইরার বাসায় আছি, সেজন্য কিছু করতে পারবো না। যা করার তোকেই করতে হবে। এফ না এইচ? এইচ। ঠিক আছে, নিজের খেয়াল রাখিস। আমি যা করার করতেছি, কালকে আমি অন্তর লন্ডনে আসবো। তোরা কেন আসবি? তোকে দেখতে আসবো। কিন্তু? কোনো কিন্তু নয়, এবার তুই ওষুধ খেয়ে ঘুমা, আমি সব ব্যবস্থা করে নিব। আচ্ছা, যা করার সাবধানে করিস, পরিচয় গোপন রাখিস, কাউকে সাথে আনার দরকার নেই। যেখানে আমরা তিনজন আছি সেখানে অন্য লোক দরকার নেই। আচ্ছা তুই ঘুমা, আমি কালকে রওনা দিব, তাহলে কাল দেখা হচ্ছে। অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি, এখানে এসে ফোন করিস। ওই সময়টা কথা বলে আকাশ কলটা কেটে দিয়ে ঘুমোতে যাবে। তখনই ইরা রুমে ঢুকে। তুমি কার সাথে কথা বললে? তুমি কিছু শোনোনি তো? না, কিছুই তো শুনিনি, কিন্তু কেন বলো তো? এত রাতে কার সাথে কথা বললে? আমার বন্ধু কল করেছিল, আমাকে দেখার জন্য আসবে। বন্ধু থাকে কোথায়? বাংলাদেশে থাকে, কাল আসবে আমাকে দেখতে। তোমার বন্ধু মানে আমার ছোট ভাইয়ের মতো। তুমি চিন্তা করো না, আমি সকালে গাড়ি পাঠিয়ে দেব, ওদের নিয়ে আসবে। দরকার হবে না, ওদের নিজেরই গাড়ি আছে। এখানে তো আর নেই। ওরা চলে আসতে পারবে। তুমি কেন এসেছো তা বলো। সারাদিন তো কিছুই খাওনি, তোমার জন্য খাবার নিয়ে আসলাম। এখন হাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি। আমি নিজের হাতে খেয়ে নিব, তুমি গিয়ে ঘুমাও। এই কার সাথে প্রেম করলাম, একটু রোমান্টিক বোঝে না। সত্যি তো? হ্যাঁ, এখন হাঁ করো। খাবার নিয়ে আকাশ হাঁ করে মুখ খুললে ইরা আকাশের মুখে ভাত তুলে দেয়। আকাশ ভাত খেতে থাকে, সাথে। তুমি খেয়েছো? এখনো খাইনি, তুমি খেয়ে নাও, পরে না হয় আমি খেয়ে নিব।
তা তো হবে না, তুমিও এখন আমার সাথে খাবে। ঠিক আছে। এদিকে ইরা আকাশকে খাইয়ে দিচ্ছে, সাথে আকাশও ইরাকে খাইয়ে দিচ্ছে। দুজনে অনেক মজা করে খাচ্ছে। যে কেউ দেখলে মনে করবে ওরা স্বামী স্ত্রী, কেননা এমন ভালোবাসায় একমাত্র স্বামী স্ত্রীর মাঝেই থাকে। হঠাৎ করে এমন রোমান্টিক হওয়ার কারণ? তখন আকাশ ইরার নাক ধরে, ওহ তুমি বুঝবে না। খাওয়া শেষ করে ইরা রুম থেকে বের হয়ে যাওয়ার আগে আকাশের মাথায় হাত বুলিয়ে দেয়। তুমি ঘুমাও, আমি হাত বুলিয়ে দিই। ইরার মাথায় হাত বুলিয়ে দেয়। আকাশও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আকাশের বন্ধুরা এয়ারপোর্টে এসে নামলো। এখান থেকে বের হয়ে ওরা এয়ারপোর্টে এসে নামলো। এখানে থেকে বের হয়ে আকাশের রাজকীয় বাড়িতে চলে যায়। আসলে অনেক জার্নি করে এসেছে, সেই জন্য ওরা রেস্ট নেওয়ার জন্য চলে যায়। আকাশের ওই বাড়িতে থাকা সব সিকিউরিটি শাকিল অন্তর ওদেরকে চেনে, যার কারণে ওদেরকে কেউ আটকায় না। ওদের সেবা যত্ন করার জন্য ওই বাড়িতে 7 জন প্লাস লোক আছে। ওই দিন ওরা রেস্ট নিয়ে বিকালে আকাশের সাথে দেখা করার জন্য ইরাদের বাসায় গেটের সামনে এসে দাঁড়ায়। গার্ডরা ওদের আটকায়। কাকে চাই? এখানে আকাশের সাথে দেখা করতে এসেছি। এই নামে এইখানে কেউ থাকে না। অন্তর, একটু ভালো করে ভেবে দেখুন। ভালো করে ভেবে বলছি, এই নামে কেউ এখানে থাকে না। কিন্তু ঠিকানা তো এটাই দিল। তাহলে ওনাকে একটা কল দিয়ে দেখেন। গার্ডের কথায় শাকিল আকাশকে কল করে। হ্যাঁ বল, এসেছিস তোরা? হ্যাঁ, কিন্তু আমাদের তো ভিতরে ঢুকতেই দিচ্ছে না। তোরা ওখানে 2 মিনিট দাঁড়া, আমি কাউকে পাঠাচ্ছি, ওরাই তোদের নিয়ে আসবে। ঠিক আছে। কি বললো? বললো তো ভিতর থেকে কাউকে পাঠাবে, সে এসে নিয়ে যাবে। তাহলে কেউ আসা পর্যন্ত অপেক্ষা করুন। একটু পর ইরা নিচে নেমে আসলো। গার্ড, ওনাদের ভেতরে আসতে দাও। ঠিক আছে ম্যাডাম। সরি, আপনাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। কোনো ব্যাপার না, আমাদের বন্ধুর জন্য আমরা এইটুকু সময় তো অপেক্ষা করতেই পারি। কিন্তু আপনি কে? আমি ইরা। ও, আপনি ইরা আমাদের ভাবি? ভাবি কথাটা বলাতে ইরা একটু লজ্জা পায়। দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসুন। অন্তর আর শাকিল ইরার পিছু পিছু হাঁটতে লাগলো। ইরা ওদের আকাশের রুমের সামনে নিয়ে এলো। ওদের দেখে আকাশ তো অনেক খুশি হলো, কেননা কয়েকটা মাসের পর ওদের সাথে দেখা। ওরাও আকাশকে দেখে খুশিতে জড়িয়ে ধরলো। কেমন আছিস? এই তো ভালো। এখন বল তুই কেমন আছিস? অফিসার কাজ নিয়ে এই সময় কেটে যায়। আচ্ছা, আপনারা কথা বলুন, আমি আপনাদের খাবার ব্যবস্থা করছি। এরা ওখান থেকে চলে যায়। তখন ওরা 3 জনের কথা বলতে থাকে। এখানে আমাদের যত চেনা লোক আছে ওদের দিয়েই ওই ছেলেটার ব্যবস্থা কর, কিন্তু তোরা সরাসরি কিছু করবি না। ঠিক আছে। এদিকে এরা কথা বলতে থাকে। ইরা ওদের জন্য খাবার নিয়ে আসে। ওরা সবাই মিলে খাবার খায়। এরপর অন্তর আর শাকিল খাওয়া শেষ করে ওরা বাসা থেকে বের হওয়ার দরজা খোলে। তখন ইরা বলে ওঠে, আচ্ছা, আবার আসবেন। ঠিক আছে, ও সুস্থ হলে ভার্সিটিতে দেখা হবে। ঠিক আছে ভাইয়া। এইদিকে আকাশ সুস্থ হতে থাকে। এভাবে 2 দিন পর আজ আকাশ পুরোপুরি সুস্থ। সেই জন্য আকাশ আর ইরা দুজনে রেডি হয়ে নেয়। ইরা আকাশ সুন্দর করে সেজে নিয়েছে, কিন্তু আকাশ সেই খ্যাত মার্কা পোশাক পরল। যদিও এতে ইরার কোনো সমস্যা নেই। দুজনের বাসা থেকে বের হতে যাবে, তখন ইরার আব্বু সামনে এসে, দাঁড়া ইরা। হ্যাঁ আব্বু। তোমাকে আমি এতদিন কিছু বলিনি, সেজন্য আজকে কথাটা বলতে চাচ্ছি। আমি চাই না ওই ছেলের সাথে কোনো সম্পর্ক রাখো। কেন আব্বু? ওর পোশাক দেখেছো? তাছাড়া তোমার বয়ফ্রেন্ড হওয়ার কোনো যোগ্যতা নেই ওর। মানছি ওর টাকা নেই, কিন্তু আব্বু ওর সাথে বেশি খুশি থাকবো। দেখ মা, বাস্তবতা আর নীতি কথা এক না। সেজন্য যতদিন না এই ছেলে নিজের পায়ে দাঁড়াতে পারছে, ততদিন আমি ওকে মেনে নিতে পারবো না। তাহলে ও কি করলে তুমি ওকে মেনে নিবে? ওকে নিজে রোজগার করতে হবে, সাথে নিজের পায়ে দাঁড়াতে হবে, তাহলে ওকে মেনে নেব। ঠিক আছে, আমাকে তাহলে কয়েকটা মাস সময় দিন। ঠিক আছে, তুমি চাইলে আমার কোম্পানিতে জয়েন করতে পারো। ঠিক আছে আঙ্কেল। তাহলে এবার আসতে পারো। ঠিক আছে। ইরাকে নিয়ে আকাশ বেরিয়ে পড়ে ভার্সিটির দিকে। ভার্সিটি গিয়ে দেখে কারা যেন রকি আর ওর লোকেদের মেরে হাত পা ভেঙে দিয়েছে। ওরা এখনও মাঠে গড়াগড়ি খাচ্ছে, আরও আবার মাথা দিয়ে রক্ত বের হচ্ছে। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে ওদের হসপিটালের দিকে নিয়ে যায়, কিন্তু কিছু পুলিশ ওখানে তদন্ত করার জন্য থেকে যায়। ভার্সিটির সব ছাত্রদের জিজ্ঞেস করা কেউ কিছু দেখেছে কি না,
কিন্তু পুলিশ নিরাশ হয়ে যায়, কেননা ওদের অন্য কোথাও মেরে এখানে এনে ফেলা হয়েছে, যাতে করে ভার্সিটির সবাই দেখতে পায়। ভার্সিটি এসে মাস্তানি করলে কি হয় তা বোঝানোর জন্য। কিন্তু ওই দিনের রকি বাবা চুপ, সেই তিনি ওনার সব লোক লাগিয়ে দেয়। কারো এত বড় সাহস যে মিনিস্টারের ছেলের ওপর হাত দেয়। অন্যদিকে এরা বলতে শুরু করলো, ভালোই হয়েছে, ভালোই হয়েছে, এদের মেরেছে। এদের জন্য তো ভার্সিটিতে আসতেই পারি না, কিন্তু এদের মারলো কি? আমাদের মধ্যে বা আমার লোকদের মধ্যে কেউ তো মারেনি, তাহলে কার এত বড় সাহস হলো? আমি কি করে বলবো? চলো ওই দিকটা গিয়ে বসি। এদিকে পুলিশ খোঁজ খবর নিতে থাকে, সাথে ওনার লোকগুলো। ওভাবেই 7 দিন কেটে যায়, কোনো কিছু ওরা পেল না। রকির বাবা এদিকে পুরো ভার্সিটিতে একটা আতঙ্ক সৃষ্টি করে রেখেছে। এদিকে রকি আজকে ভার্সিটিতে এসেছে, এসে ইরার সামনে এসে ইরাকে প্রপোজ করে বসে সবার সামনে। আই লাভ ইউ। আপনার মাথা ঠিক আছে? কি বলছেন এইসব? ঠিকই বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোকে ভালোবাসতে পারবো না। কেন? আমি আকাশকে ভালোবাসি, সেই জন্য আমি আপনাকে ভালোবাসতে পারবো না। রকির এই কথা শুনে হাসতে থাকে। কি ওই ছেলেটাকে কি আছে এই ছেলেটার মধ্যে যে আমার মধ্যে নেই? বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। কি করবে তুমি? তোমার মতো মেয়েকে আমি একদিনের জন্য কাছে পেলে চলবে? কথাটা বলার সাথে সাথে ইরা রকির গালে একটা থাপ্পড় দেয়। তোর সাহস কি করে হয় আমাকে মারার? তোকে মারার জন্য সাহসের প্রয়োজন পড়ে না। আর আমি আসিফ খানের লোক, উনি আমাকে ছোট বোনের মতো দেখে। আমার কিছু হয়ে গেলে উনি তোকে ছাড়বে না। হাসালেন, এই শহরে আমার গায়ে হাত তুলে কেউ বাঁচতে পারেনি। ও তাই নাকি? তাহলে গত 1 সপ্তাহ আগে যাদের কাছে মার খেয়েছেন তাদের কি এখনো ধরতে পেরেছেন? তোমাকে কৈফিয়ত দিতে বাধ্য নয়। যদি আমার প্রপোজে রাজি না হও তাহলে তোকে তুলে নিয়ে যাব। তুই চিনিস না আমি কি, তোর কি অবস্থা করতে পারি। ছেড়ে দিন ওকে, নয়তো সেই দিনের মতো চেয়ারে বেঁধে রাখা মাথা ন্যাড়া করার কথা মনে পড়ে। আকাশের কথায় রকি এবার নিজের মাথাটাকে একটু নেড়ে দেখে। ওই দিন রকি আর ওর বন্ধুরা মিলে পার্টি করে আসছিল, তখন কিছু লোক ওদের গাড়ি আটকে সামনে দাঁড়ায়। ওরা কোনো কথা না বলেই রকি ওর বন্ধুদের গাড়িতে তুলে নেয়, সঙ্গে অজ্ঞান করে দেয়। গাড়িটা ওদের নিয়ে একটা বাগানে ঢুকে যায়। গাছের নিচে রেখে গাড়িটা চলে যায়। গাড়িটা ওদের নিয়ে একটা বাগানে ঢোকে, ওদের গাছের নিচে রেখে গাড়িটা চলে যায়। বাড়িটা অন্য কিছু লোক ওদের ওখান থেকে আরেকটা জায়গায় নিয়ে যায়, ওখানে রেখে দেয়। ওখান থেকে আবার আরেকটা লোক ওদের নিয়ে যায়। এভাবে পালাক্রমে লোক বদল করতে করতে ওদের একটা বাড়িতে নিয়ে আসে, সাথে আর একটা চেয়ারে শার্টটা বেঁধে রাখে। এখন হয়তো আপনারা ভাবছেন পালাক্রমে এভাবে লোক বদল করার কারণ হচ্ছে এই লোকগুলো এই পর্যন্ত আসতে পারবে, এরপর অন্য লোক ওদের অন্য জায়গায় নিয়ে যায়। তাহলে ওখান থেকে আবার আরেক লোক ওদের অন্য জায়গায় নিয়ে যায়। এক কথায় বলতে পুলিশ যাতে করে একটা দলকে ধরলে অন্য দলকে একটা দলকে ধরলে অন্য দল পর্যন্ত যেন না যেতে পারে, সেই জন্য এমন ব্যবস্থা করা। এতে অনেক ভালো হয়, কেননা এক দলকে ধরলে ওরা অন্য রাস্তায় সন্ধান কখনো পাবে না। এভাবে ওরা ওখানে চেয়ারের সাথে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। যখন ওদের চোখ খুলে তখন ওরা সামনে দেখতে পায়। এইভাবে ওরা ওখানে চেয়ারের সাথে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। যখন তাদের চোখ খুলে তখন ওরা সামনে দেখতে পায় একে কিছু লোক দাঁড়িয়ে আছে। যদি রকি জানে না এরা যে একের লোক। এই তোরা কেউ তাদের সাহস কি করে হয় আমাকে তুলে আনার? তোরা জানিস না? চুপ করে থাক, আর একটা কথা বললে এখানে মেরে রেখে দেবো, কেউ জানতেও পারবে না। আমাদের অপরাধ কি? আমাদের এখান ধরে নিয়ে এসেছেন কেন?
সেই কৈফত কি তোকে দিতে হবে? তোর ভাগ্য ভালো তোকে মারার কোনো নির্দেশ নেই, নয়তো তখনই তোকে মেরে এখানে রেখে দিতাম। ওদের কথা শুনে রকি বুঝতে পারলো ওরা রকিকে জানে মারবে না, কিন্তু তাহলে ধরে নিয়ে এসেছে কেন এটাই বুঝতে পারছে না। প্লিজ আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেবো, তার আগে একটু খাতির তো করে নি। বলে একের লোক কয়েকজন মিলে ওদের মারতে মারতে অজ্ঞান করে ফেলে। অজ্ঞান হওয়ার পর ওরা নিজেকে ভার্সিটিতে দেখে। তুই করে জানলি আমাদের চেয়ারের সাথে বেঁধে রেখেছে? কেন আপনি জানেন না? কাউকে ধরে নিয়ে গেলে চেয়ারের সাথেই তো বেঁধে রাখে। সবাই ভাবতে থাকে তাই তো, কাউকে উঠিয়ে নিয়ে গেলে তো চেয়ারের সাথে বেঁধে রাখে, যা আমরা ছবির ভেতরে দেখতে পাই। দেখ রকি, এখনো সাবধান হয়, নয়তো এর ফল ভালো হবে না। তুই কাকে হুমকি দিচ্ছিস? তোর হুমকিতে আমি ভয় পাই না। দেখ আমি তোর কি হাল করি। এই বলে এরা ফোন বের করে কাকে যেন কল করে। অন্যদিকে রকিও ওরা লোকজনকে ফোন করে। 10 মিনিটের মধ্যে ভার্সিটিতে শুধু গাড়ি আর গাড়ি নিয়ে ভরে গিয়েছে। এক এক গাড়ি থেকে এক এক গ্যাংস্টার নামে সবাই একত্রিত একসাথে, কিন্তু মজার ব্যাপার এটাই হলো সবাই সবার পরিচিত, কেননা সবাই একজনের হয়ে কাজ করে। ওরা তো একজন আরেকজনকে দেখে অবাক, কিন্তু কেউ কারোর সাথে মারামারি না করে ওদের দুইজনকে মানিয়ে দিয়ে চলে গেল। এসব কিছু আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কিন্তু আকাশের কিছু করার নেই, কেননা আকাশ চায় না ওর পরিচয় সবার সামনে আসুক। ওই সময় ইরার আব্বু ফোন করায় ইরা আকাশকে নিয়ে ওর আব্বুর অফিসে চলে আসে। অফিসে এসে ওরা আব্বুর কেবিনে চলে যায়। ভিতরে আইমা, আকাশ তুমিও আসো। হ্যাঁ আঙ্কেল, কি জন্য ডেকেছেন? তুমি কাল থেকে অফিসে জয়েন্ট করবে। ইরা বলল, সত্যি আব্বু? হ্যাঁ মা, তোর খুশিতেই আমার খুশি। একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ অবশ্যই করতে পারো। আচ্ছা আঙ্কেল, আপনাদের এত পাওয়ার কই থেকে আসে? মানে? এই যে আজকেই দেখলাম ইরা কল করে ভার্সিটিতে অনেক বড় বড় গুন্ডাদের নিয়ে এসেছে, সেজন্যই জানতে ইচ্ছে হলো আর কি। সবই হচ্ছে টাকার পাওয়ার। আমরা ওদের টাকা দেই আর বিনিময়ে ওরা আমাদের যে কোনো সমস্যার সমাধান করে দেয়। কিন্তু ভার্সিটিতে কি হয়েছিল? আব্বু থাক না, অন্য একদিন এই নিয়ে আলোচনা করব। ঠিক আছে, কিন্তু আকাশ তুমি থাকবে কোথায়? চিন্তা করবেন না আঙ্কেল, আমার থাকার জায়গা আছে। ঠিক আছে। ওই দিন আকাশ ইরার সাথে কথা বলে, ওর বাড়িতে চলে আসে। এসে দেখে শাকিল ও অন্তর কার সাথে কথা বলছে। তুই কখন এলে? এইমাত্র। এখন বল ওই দিকের কি খবর? আমাদের আজই যেতে হবে, বুঝতে তো পারছিস নতুন করে একটা লোক আসছে, ওকে একটু বাঁচিয়ে দেখতে হবে। একটু সাবধানে থাকবি। আর একটা কথা, আব্বু আমার কথা জিজ্ঞেস করলে বলবি আমি এখানে কয়েকটা মাস থাকবো। ঈশার দিকে একটু খেয়াল রাখিস, বুঝতেই তো পারিস ও আমার একমাত্র বোন, ওর যেন কোনো ক্ষতি না হয়। আকাশের কথা শুনে অন্তর আর শাকিল কিছুই বুঝতেছে না, কেননা ওরা যতটুকু জানে ঈশার আশেপাশে 15 জন বডিগার্ড থাকে ঈশাকে সিকিউরিটি দেওয়ার জন্য। তাহলে আকাশ কেন আবার ওদের খেয়াল রাখতে বলছে, এটাই শাকিল মিলাতে পারছে না। ওদের এমন অবাক হওয়ার আকাশ ঠিকই বুঝতে পারছে। তো ওদের খেয়াল রাখতে বলেছি। ঈশা হয়তো 15 দিন পর আমার কাছে এসে কয়েকদিন থাকবে, সেজন্য ওকে বাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত যেন কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখবি। তুই কোনো চিন্তা করিস না, আমরা তো আছি। ওর এক ভাই দূরে আছে তো কি হয়েছে, আরও 2 ভাই তো আছেই। ওদের কথা শুনে আকাশ কি বলবে তা বুঝতে পারছে না, সেই জন্য খুশিতে ওদের জড়িয়ে ধরে। সাবধানে যা, দরকার হলে কন্ট্রাক্ট করে এখান থেকে কিছু লোক নিয়ে যা সিকিউরিটির জন্য। আরে লাগবে না, আমরা দুজন থাকলে সেখানে আর কারো সাহস নেই যে কথা বলার। আমি তা জানি। আচ্ছা তোরাও পারলে ঈশার সাথে আসার চেষ্টা করিস। বুঝতেই তো পারছি বিজনেস সামলাবে কে, শুধুমাত্র তোর অসুস্থ হওয়ার কথা শুনে আমাদের এখানে আসা। একটা কথা শুনে রাখ, আজকেই কন্ট্রাক্ট কর ওদের সাথে। বল এই দেশের মিনিস্টারের সাথে যাদের যাদের খাতির আছে তারা যেন ওনাকে ভুলে যায় এবং ওনার বিপদে যেন কেউ সাহায্য না করে, এই কথা বলে দিবি সবাইকে। ঠিক আছে তাহলে এখন আমরা আসি, তুই রেস্ট নে, এখানে কি হয় না হয় আমাদের জানাবি। ঠিক আছে। ওইদিকে আকাশও রেডি হয়ে ওদের এয়ারপোর্টে দিয়ে আসে। ওরা দুজন ভেতরে চলে গেলে আকাশ এয়ারপোর্ট থেকে ওর বাড়িতে চলে আসে।
পরের দিন সকালে আকাশ ভার্সিটির জন্য রওনা দিল। ওখানে ইরার সাথে অনেকটা সময় পার করলো, কিন্তু সেই সময়ে রকি এসে আবারও সব গোলমাল করে দিল। কেননা রকি এসেই আকাশকে মারতে গেলে আকাশ রকির হাত ধরে ফেলে। এটা দেখে রকি অবাক, কেননা রকি এতটাই জোরে ঘুষি মেরেছে যে আকাশের পক্ষে ওই ঘুষিটা আটকানো সম্ভব না। কিন্তু আকাশকে দেখে মনে হচ্ছে ও খুব সহজেই ঘুষিটা ধরে ফেলেছে। দেখো রকি, এভাবে প্রতিদিন মারামারি করে লাভ কি তোমার? লাভ না ক্ষতি তা কি তোকে বলতে হবে? আমার যে জিনিস মনে বসে এটা আমার চাই, আর আমি যদি না পাই ওটা কারোর হাতে দেব না। বলে কমর থেকে বন্দুক বের করে। এই বন্দুক বের করাতে এরা একটু অবাক হয়, কেননা এই মুহূর্তে ইচ্ছে করলেও এরা কোনো কিছু করতে পারবে না। সেই জন্য এরা একটু টেনশন হচ্ছে, সেই জন্য কি করবে বুঝতে পারছে না। কিন্তু আমাদের যে হিরো, ও কি কম নাকি? আকাশও হাতটা উঁচু করাতে হঠাৎ করে কোন দিক দিয়ে গুলি এসে রকির হাতে লাগে। এতে করে রকির হাত থেকে বন্দুক পড়ে যায়। এইদিকে রকির ব্যথায় হাত নিয়ে বসে আছে, সাথে ওর চামচাগুলো হাতে রুমাল বেঁধে দিচ্ছে। কয়েকজন তো আকাশকে মারতেও এসেছে, কিন্তু আকাশের বডিগার্ডগুলো দূর থেকে কারোর হাতে কারোর পায়ে গুলি করে ওদের মাটিতে শুইয়ে দেয়। তা দেখে এরা তো অবাক, কেননা আজ আকাশকে যেই মারতে আসে তারই গুলি লাগে। যদি তোদের আরও লোক থাকে তাহলে আসতে বল। ওদের মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না, কেননা সবাই ব্যথায় শুয়ে আছে। সেই জন্য আকাশ অ্যাম্বুলেন্স ফোন করে আসতে বলে। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্সও আসে, ওদের সবাইকে নিয়ে যায়। আমি এখন অফিসে যাই, তোমার আব্বু যেতে বলেছে। চলো, আমি যাওয়ার সময় তোমাকে নামিয়ে দিই। হ্যাঁ চলো। ওরা দুজনেই গাড়িতে ওঠে। একদিকে গাড়ি চলতে থাকে, অন্যদিকে ইরার প্রশ্ন শুরু হতে লাগলো। আজকে তোমাকে এমন দেখাচ্ছে কেন? কেমন দেখাচ্ছে? অন্যদিন তো ভয় পেতে, কিন্তু আজকে ভয় তো পাওনি, উল্টো ওদের কিভাবে শায়েস্তা করলে। ওরা হয়তো তোমার লোক, কারণ ওরা তোমাকে সাহায্য করেছে। আর তাছাড়া আমাকে তো ওরা চেনে না যে আমাকে সাহায্য করবে। তাও হতে পারে, কিন্তু আমি তো কাউকে ফোন করিনি যে আমাকে তারা সাহায্য করবে। তুমি কি আমাকে সন্দেহ করছো? তা না, কিন্তু আজকে যা ঘটলো তা তো ভুলে যেতে পারছি না। সে যাই হোক, ওরা তো নিজেদের অপরাধের শাস্তি পেয়েছে, এখন এত কিছু না ভেবে অফিসে যেতে হবে। কিন্তু তুমি কি এই পোশাকে অফিসে যাবে? হ্যাঁ, কেন? এই পোশাকে তুমি অফিসে গেলে আব্বু মান সম্মান থাকবে? এই পোশাকে গেলে কি? দেখো, আমার কথাই না হয় বাদ দিলাম, কিন্তু আব্বুর কথা তো একটু চিন্তা করো। সেই জন্য এখন শপিং করতে যাব। ওখান থেকে তোমাকে ভালো ভালো দেখে কয়েকটা শার্ট প্যান্ট কিনে দেব। এখন থেকে ওইগুলো পরবে। কিন্তু? কোনো কিন্তু নয়। ড্রাইভার, শপিং মলে নিয়ে চলো। গাড়ি শপিং মলের সামনে এসে নামলে ইরা আকাশকে নিয়ে বেরিয়ে পড়ে। ভেতরে দোকানে গিয়ে আকাশকে অনেকগুলো পোশাক কিনে দেয়। সেখান থেকে একটা পোশাক পরে নেয় আকাশ। এখন আকাশকে দেখতে একদম হিরো হিরো লাগছে। যদিও আকাশ এমনিতেই হিরো, কিন্তু পোশাক দেখে তা এতদিন মনে হতো না। ওয়াও, একদম হিরোর মতো লাগছে। এখন থেকে এইগুলো পরবে। এখন অফিসে যাও। ঠিক আছে, কিন্তু তুমি যাবে না? আমি গিয়ে কি করব? তুমি চলো না। ওকে চলো। ওরা দুজনেই অফিসের সামনে এসে নামলো। দুজনের ভেতরে ঢুকে গেল এবং ইরা ওর আব্বুর কেবিনে চলে গেল। এদিকে আকাশ তো কেবিনে ঢুকেই অবাক, কেননা কেবিনের ভেতর। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? এদিকে আকাশ তো কেবিনে ঢুকে অবাক, কেননা কেবিনের ভেতর শাহজাহান চৌধুরী মানে আকাশের আব্বু বসে আছে। এখন আকাশ কি বলবে বুঝতেই পারছে না। সেই জন্য শাহজাহান চৌধুরী আকাশকে দেখার আগেই আকাশ কেবিন থেকে বের হয়ে যায়। আকাশের এভাবে বের হয়ে যাওয়ায় ইরা ও শফিকুল ইসলাম অনেকটা অবাক, কেননা আকাশ হঠাৎ করে এলো আবার বের হয়ে গেল। সেই জন্য ইরাও আকাশের পেছনে বের হয়ে গেল।
এই আকাশ দাঁড়াও। কিন্তু আকাশ কোনো কথা না শুনেই ওর কেবিনে গিয়ে বসলো। ইরাও আকাশের কেবিনে গিয়ে বসলো। তুমি এভাবে চলে এলে কেন? আসলে আমার কিছু কাজ ছিল, সেজন্যই চলে এসেছি। সত্যি তো? হ্যাঁ সত্যি। আব্বু তোমাকে যেতে বলছে। কেন? বারে, তুমি যে ওইভাবে চলে আসলে ওই লোকগুলোকে দেখে উনি তো মাইন্ড করছে। সাথে আব্বুও কিছুটা লজ্জা পেল তোমার এইভাবে চলে আসতে, সেই জন্য তোমাকে যেতে হবে। এখন না গেলে হয় না? জি না, এখনই যেতে হবে, চলো আমার সাথে। ইরা আকাশের হাত ধরে টানতে টানতে ইরা ওর আব্বুর কেবিনে নিয়ে যেতে লাগলো। এদিকে রকির আব্বু রকির এমন কথা শুনে উনি অফিস থেকে বের হয়ে হসপিটালে চলে আসে। ওনার সাথে বডিগার্ড আরও কিছু পুলিশ দাঁড়িয়ে আছে। বুঝতেই তো পারছেন উনি একজন মিনিস্টার, সেজন্য একটু তো পাওয়ার থাকবেই ওনার। উনি কোনো দিকে না তাকিয়ে রকির কেবিনে চলে যায়। কেমন আছিস বাবা? আর তোর এই অবস্থা কি করে হলো? কেউ বা আমাদের গুলি করলে আমরা তো তা জানি না, কেননা গুলি অনেক দূর থেকে করা হয়েছে। তবে এতটুকু বলতে পারি, এই সবের পেছনে একজনের হাত আছে। কে সে? তার নাম একবার বল। তাকে আমি জীবিত রেখে কষ্ট দিয়ে দিয়ে মারবো। যে তোর এই হাল করেছে ওকে ভয়ানক মৃত্যু দেব। আব্বু, এটা একটা মেয়ের আর আমি ওকে ভালোবাসি, সেজন্য আমি ওকে চাপ দিলে বা খারাপ দিলে বলার কারণেই হয়তো বা আমার ক্ষতি করতে চায়। নাম কি মেয়েটার? আর থাকে কোথায়? নাম ইরা ইসলাম, কিন্তু যাকে কোথাকার তা জানি না। তবে শুধু বাবার নাম জানে, শরীফুল ইসলাম। কি? শফিকুল ইসলাম? আরও উনি অনেক বড় বিজনেসম্যান। কিন্তু বাবা, আমার এই মেয়ে চাই। এখন কি করতে হবে? বেশি কিছু না, ওর সম্পর্কে সকল তথ্য জোগাড় করতে ভালো। আমি ভালো মনে হলে বাকিটা দেখব। ঠিক আছে, শুধু তোর জন্য আজ ওই মেয়েটাকে ছেড়ে দিলাম। আর একটা কথা। কি কথা বল? ইরা একটা ছেলেকে ভালোবাসে, শুধু ওই ছেলেটার জন্য ইরা আমাকে অ্যাভয়েড করে। তুই যদি চাস তাহলে ওই ছেলেটাকে মেরে ফেলার ব্যবস্থা করি। ওই ছেলেটার মরে গেলে তো আমার পথের কাঁটা আরও শহরে যাবে। তাহলে তাই কারো আব্বু, ওকে তত তাড়াতাড়ি পারো মেরে ফেলো। রকির সাথে ওর আব্বু কথা বলে হসপিটাল থেকে বের হয়ে গেল। অন্যদিকে আকাশ ওর আব্বুর সামনে দাঁড়িয়ে আছে। যদিও আকাশকে দেখে শাহজাহান চৌধুরী অনেকটা শকড হয়ে আছে, উনি আকাশের দিকে তাকিয়ে হাঁ করে তাকিয়ে আছে। আঙ্কেল, আমাকে ডেকেছেন? হ্যাঁ, ওনার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আবু, কে উনি? উনি হচ্ছে শাহজাহান চৌধুরী। ওনার 45টা দেশে ওনার কোম্পানি আসে। উনি এখানে এসেছেন কেন? আসলে উনি এসেছে একটা কাজে। কি আজব বাবু। আচ্ছা মামুনি, আমি তোমাকে পরে বলি। ওনার কথা বলছে কিন্তু আকাশ এখনও দাঁড়িয়ে আছে, কোনো কথাই বলছে না। সাথে শাহজাহান চৌধুরীও আকাশের দিকে তাকিয়ে আছে। এই কি আকাশ, তুমি কেন কথা বলছো না? না মানে। আরে মানে করতে হবে না, বসো এখানে। ইরামা, তুইও বস। এই ছেলেটি কে? ও হচ্ছে আমার হবু জামাই। কবে থেকে? আসলে আমার মেয়ে ওকে পছন্দ করে, সেজন্য আমি আর না করতে পারিনি। ছেলেটি যদিও গরিব, কিন্তু আমার কোনো আপত্তি নেই। সেজন্য ওকে আমার অফিসে এনে ব্যবসা কি করে করতে হয় তা শেখানোর চেষ্টা করছি। তাহলে তো ভালোই, আমারও একটা ছেলে আছে। কোথায় আপনার ছেলে? আর কোথায় এই ছেলে? আপনার ছেলে বিজনেস এমন কিছু নেই যে বুঝে না। আপনার ছেলের সাথে কারো তুলনা হয় না। এই ছেলেটিকেও দেখবেন, আপনার কোম্পানি অনেক উপরে নিয়ে যাবে। মানে? কিছু না, আজ তাহলে আমি আসি। কিন্তু আপনি কি জন্য এসেছেন তা তো বললেন না। যা বলতে এসেছি তা যেহেতু ঠিকই হয়ে গিয়েছে, তাহলে আর না বলাই ভালো। আমি তাহলে এখন আসি। আচ্ছা স্যার, আবার কখনো সময় পেলে আসবেন। আপনার মতো লোক আমার অফিসে এসেছে, এটাই আমার জন্য অনেক। আর কি বলছেন এইসব? তবুও স্যার, আপনার পুরো বাড়িটা বিক্রি করলেও আমার সম্পত্তির দামও হবে না। সেজন্য বলছি, আপনার তুলনায় আমি কিছুই না। আচ্ছা, আমি তাহলে আসি। এদিকে শাহজাহান চৌধুরী কেবিনে বের হয়ে গেল। সাথে সাথে আকাশও কোনো একটা বাহানা দিয়ে শাহজাহান চৌধুরীর পিছু পিছু আসতে লাগলো। শাহজাহান চৌধুরী অফিস থেকে বের হয়ে আসলে তখনই আকাশ বলে ওঠে, হাই ড্যাড। নিশ্চুপ,
সরি ড্যাড। তোর সাথে কোনো কথাই নেই, তুই এখানে এসেছিস আমাদের বিজনেস সামলানোর জন্য, কিন্তু এখন দেখি তুই তো হবু শ্বশুরের অফিসে চাকরি করছিস। আমার কি টাকা পয়সার অভাব পড়লো যে তোকে চাকরি করতে হবে? আসলে আব্বু, ব্যাপারটা তা না। তাহলে কি? আব্বু, আমি তোমাকে পরে সব বলবো। এখন আপাতত তুমি এটা বলো, এখানে কেন এসেছো? আমি শুধু একা আসিনি, সাথে ঈশাও এসেছে, আর ওই তো আমাকে বলল। কি? ঈশাও এসেছে? অনেক খুশির সাথে কথাটা বললাম, কিন্তু আব্বু ও কি বললো? তোকে জানতে হবে না, আমি আজকে চলে যাব, কিন্তু ঈশা কয়েকদিন থাকবে এখানে, সেজন্য ওর খেয়াল রাখবি। আব্বু, তুমি এমনভাবে কথাটা বলছো যেন ঈশা আমার কেউ হয় না। ওর খেয়াল তো আমি আমার জীবন দিয়ে হলেও রাখবো। তা জানি, কিন্তু তোরা দুজনে একসাথে হলে তো মারামারি আর ঝগড়া নিয়ে থাকিস। ঝগড়া কি শুধু আমি একা করি? ঠিক আছে, এখন আমি আসি, তুই ভেতরে যা, অফিস শেষ করে তাড়াতাড়ি বাসায় যা, ঈশা এখানে একা একা আছে। ঠিক আছে আব্বু, তুমি তাহলে সাবধানে যাও। এদিকে শাহজাহান চৌধুরী গাড়ি নিয়ে চলে গেল। এর সাথে আকাশও অফিসে ঢুকে গেল। গিয়ে কেবিনে দেখে ইরা বসে আছে। এদিকে ইরা তো প্রশ্ন করেই যাচ্ছে, এতক্ষণ কই ছিলে? কিন্তু আকাশ তো কোনো কথাই বলছে না, শুধু কান দিয়ে শুনেই যাচ্ছে। এদিকে আকাশ ভালো করেই বুঝতে পেরেছে ইরা রেগে আছে, সেই জন্য আকাশ গিয়ে ইরাকে জড়িয়ে ধরে, সাথে একটা লিপকিস করে। লিপকিসের শেষে ইরা লজ্জা পেয়ে আকাশের কেবিন থেকে বের হয়ে যায়। যা বাবা, বাঁচা গেল, নয়তো আজ আর রক্ষা ছিল না। কিন্তু ঈশাকে তো এখন একটা সারপ্রাইজ দিতে হবে। কিন্তু কী নেওয়া যায়? ও, পেয়েছি, ওর পছন্দের আইসক্রিমগুলো নিয়ে গেলেই তো হবে, ওই দিনের মতো। আকাশ অফিস শেষ করে বেরিয়ে যায় আইসক্রিম কেনার জন্য। অন্যদিকে রকির আব্বু ইরার সম্পর্কে সব কিছু খোঁজ খবর সব বের করে ফেলে। অন্যদিকে আকাশ আইসক্রিম কিনে ওর বাড়ির ভেতরে গিয়ে দেখে